আজ আমরা কেটি আকশার লেখা ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। একজন শ্রোতা এই বইটা আমাদের সাথে শেয়ার করেছিলেন, বলছিলেন যে যখনই নতুন কিছু করার কথা ভাবেন কেমন যেন একটা দ্বিধা কাজ করে। তো আজকের আলোচনার ফোকাস হবে ইয়াকশার বই থেকে ওই দিকগুলো খুঁজে বের করা, মানে কিভাবে ইচ্ছাগুলোকে সত্যি করা যায়, ভেতরে শক্তিটাকে চেনা যায়, আর ওই যে শুরু করার আগে একটা জড়তা থাকে ওটা কাটানো যায়। বিষয়টা কিন্তু খুব জরুরি। প্রায়ই তো দেখি দারুণ সব আইডিয়া, দারুণ স্বপ্ন মনের ভেতর কিলবিল করে, কিন্তু সেগুলোকে সত্যি করার পথে ওই আত্মবিশ্বাসের অভাব বা ধরুন যদি ফেল করি এই ভয়টা, এগুলোই বাধা হয়ে দাঁড়ায়। ঠিক। ইয়াকশা তার বইতে খুব জোর দিয়ে একটা কথা বলছেন, আমাদের সুযোগ বা রিসোর্স কম, এটা যতটা না সমস্যা তার চেয়ে বড় সমস্যা নিজের ওপর বিশ্বাস না থাকাটা। নিজের ওপর বিশ্বাস না থাকা। হ্যাঁ, উনি বলছেন এই আত্মবিশ্বাসটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা একটা মানসিক অবস্থা যা তৈরি করা যায়, আর এটাই সাফল্যের ভিত গড়ে দেয়। কিন্তু এই আত্মবিশ্বাস জিনিসটা তো মুখে বলা যত সহজ, আনাটা ততটাই কঠিন লাগে অনেক সময়। ধরুন কেউ একজন নিজের ছোট একটা ব্যবসা শুরু করতে চাইছে, আইডিয়া আছে, কিন্তু বারবার মনে হচ্ছে যদি লস হয়ে যায়, যদি লোকে হাসাহাসি করে। এই ভয়গুলো তো খুব বাস্তব। এগুলো কি শুধু বিশ্বাস রাখো বললেই চলে যায়? ইয়াকশা কি এগুলোর ব্যাপারে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। ইয়াকশা কিন্তু এটা বলছেন না যে বাস্তব সমস্যা থাকবে না বা ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার, একদমই না। উনি বরং দেখাচ্ছেন আত্মবিশ্বাস মানে এই না যে কোনো সমস্যা আসবেই না। আত্মবিশ্বাস মানে হলো এটা বিশ্বাস করা যে সমস্যা এলে সেটার মোকাবেলা করার ক্ষমতা আমার ভেতরে আছে। আচ্ছা, মানে ক্ষমতাটা আছে এই বিশ্বাসটা। একদম। উনি জোর দিচ্ছেন রিসোর্সফুলনেসের উপর, মানে উপায় খুঁজে বের করার ক্ষমতা। উনি বলছেন যখন আমরা বিশ্বাস করি যে আমরা পারব, তখন আমাদের ব্রেইন, মানে মস্তিষ্ক, সমাধান খোঁজার জন্য অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আর ভয়টাকে উনি দেখছেন একটা, কি বলে, একটা বিকৃত অ্যালার্মের মতো, যা প্রায়শই আসল ঝুঁকির চেয়ে অনেক বড় করে আমাদের মনে দেখানো হয়। তার মানে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয়ের জন্য একেবারে থেমেই যাওয়াটা ওটা ঠিক না। রাইট। এই যে শুরু করার আগের জড়তাটা, যেটা মনে হয় কমবেশি সবাই ফিল করে, এটা কাটানোর কি কোনো নির্দিষ্ট পথের কথাই একশা বলেছেন? যেমন ধরুন ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা, কিন্তু ক্যামেরার সামনে কথা বলার ভয় বা লোকে কি ভাববে এই চিন্তাগুলো, এগুলো তো খুব রিয়েল। খুবই রিয়েল। ইয়াকশা এই জড়তার কারণ হিসেবে অনেক সময় বলেন যে আমাদের ভেতরের চাওয়া আর বাইরের কাজের মধ্যে একটা গ্যাপ থাকে, অসামঞ্জস্য যাকে বলে। উনি আত্ম আবিষ্কার মানে নিজেকে জানার ওপর খুব জোর দেন। তার মতে যদি আমরা এমন কিছু করতে যাই যা আমাদের ভেতরের আমিটার সাথে মেলে না, তাহলে সেখানে একটা বাধা কাজ করে। সেটাই জড়তা বা ভয় হয়ে দেখা দেয়। তাই নিজেকে প্রশ্ন করাটা খুব জরুরি, আমি আসলে কি চাই, কোন কাজটা করলে আমার ভালো লাগে, কোন কাজটা করতে বসলে আমি সময়ের হিসেব রাখি না। কিন্তু এই নিজেকে চেনা বা নিজের প্যাশন খুঁজে বের করা, এটাই তো অনেকের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন চারপাশ থেকে, মানে পরিবার, সমাজ থেকে একটা নির্দিষ্ট দিকে যাওয়ার চাপ থাকে। ধরুন কারো হয়তো ছবি আঁকতে খুব ভালো লাগে, কিন্তু তাকে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়তে হচ্ছে। আগ্রহ নেই, কিন্তু পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আকশা কি করতে বলেন? ইয়াকশা এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন। উনি বলেন একেবারে সব ছেড়ে ছুড়ে নতুন পথে ঝাঁপ দেওয়ার দরকার নেই। ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। যেমন যদি লেখার শখ থাকে কিন্তু পেশা অন্য, তাহলে রোজ হয়তো 15-20 মিনিট সময় বের করে একটু লেখা। আচ্ছা, অল্প করে শুরু করা। হ্যাঁ, যদি ছবি আঁকতে ভালো লাগে তাহলে উইকেন্ডে একটু সময় দেওয়া। এই ছোট ছোট চেষ্টাগুলো দুটো কাজ করে। এক, নিজের ভালো লাগার জিনিসটার সাথে টাচে থাকা যায়, আর দুই, ধীরে ধীরে এটা পরিষ্কার হয় যে এই পথটাতেই কি আমি লম্বা সময় ধরে চলতে চাই, মানে এটা কি সত্যিই আমার পথ। এটা অনেকটা কম্পাসের মতো কাজ করে আর কি, ছোট ছোট পদক্ষেপে ঠিক দিকটা খুঁজে নেওয়া। এই ছোট ছোট পদক্ষেপের আইডিয়াটা দারুণ লাগলো, কারণ প্রায়ই আমরা বিশাল একটা লক্ষ্য ঠিক করে ফেলি আর শুরুতেই ভয় পেয়ে যাই বা হোঁচট খাই। যেমন কেউ যদি বিখ্যাত লেখক হতে চায়, প্রথমেই একটা গোটা উপন্যাস লেখার কথা ভাবলে তো একটু ভয় লাগতেই পারে। ঠিক এইখানে ইয়াকশা একটা জরুরি পার্থক্য দেখান। উনি বলছেন লক্ষ্যটা যত বড়ই হোক না, কিন্তু প্রথম ধাপটা হতে হবে অসম্ভব রকমের ছোট। হ্যাঁ,
এতটাই ছোট যেন সেটা করতে হলে কোনো রকম মানসিক বা শারীরিক চাপই না পড়ে। ওই যে লেখক হওয়ার স্বপ্ন, সেখানে প্রথম ধাপ হতে পারে রোজ শুধু একটা প্যারাগ্রাফ লেখা বা 10টা নতুন শব্দ শেখা। শুধু 10টা শব্দ বা এক প্যারাগ্রাফ। হ্যাঁ, এই ছোট্ট কাজটা যখন রোজ করা হয় তখন দুটো ব্যাপার ঘটে। এক, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার কারণে একটা অভ্যাস তৈরি হয়। আর দুই, প্রতিদিনের এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো, এগুলো আত্মবিশ্বাস বাড়ায়। ইয়াকশা দেখিয়েছেন এই ছোট ছোট জয়ের অনুভূতিটাই আমাদের ভেতরের ওই বিশ্বাসটাকে জোরদার করে যে হ্যাঁ, আমি পারি। বাহ, এটা তো স্নোবলের মতো তাহলে, ছোট থেকে শুরু হয়ে গড়াতে গড়াতে বড় হওয়া। একদম, শুরুতে ছোট কিন্তু গড়াতে গড়াতে বেশ বড় আকার নেয়। এখানে খুব বেশি চেষ্টা বা এফোর্ট লাগে না, যতটা লাগে ধারাবাহিকতা, সেটাই আসল। কিন্তু এই পথে চলতে গেলে তো ব্যর্থতা আসবেই। মানে লেখাটা হয়তো ভালো হলো না প্রথম দিকে, বা ব্যবসায় লাভ হলো না। বারবার ফেল করলে তো ওই যেটুকু আত্মবিশ্বাস জমেছিল সেটাও চলে যেতে পারে। তখন যাকসা কি বলেন এই নিয়ে? ইয়াকশা ব্যর্থতাকে দেখছেন একদম অন্যভাবে। উনি বলছেন, ব্যর্থতা মানে কিন্তু শেষ নয়, এটা প্রসেসের একটা অংশ। উনি এটাকে তুলনা করেছেন ডেটা কালেকশনের সাথে, তথ্য সংগ্রহ করা আর কি। ডেটা কালেকশন, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে প্রত্যেকটা ব্যর্থতা আসলে কিছু জরুরি ইনফরমেশন দিয়ে যায়। কোনটা কাজ করছে, কোনটা করছে না, কোথায় বদল আনা দরকার। বাচ্চার হাঁটা শেখার উদাহরণটা ভাবুন না। বাচ্চাটা যদি পড়ে যাওয়ার ভয় পেত, তাহলে তো কোনোদিন হাঁটতেই শিখত না। তা ঠিক। সে পড়ে, ব্যথাও পায়, কিন্তু ওই অভিজ্ঞতা থেকেই শেখে ব্যালেন্স রাখতে হয় কিভাবে। ইয়াকশা বলছেন, ব্যর্থতার পরের অনুভূতিটা কষ্ট দেয় ঠিকই, কিন্তু ওই কষ্টটাকে জাস্ট এড়িয়ে না গিয়ে ওখান থেকে শিক্ষাটা নিতে হবে। রেজিলিয়েন্স, মানে ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, সেটার উপর জোর দেন উনি। আর এই ক্ষমতাটা তৈরি হয় ব্যর্থতার অভিজ্ঞতা থেকে। ভয়কে জয় করার মানে ভয়কে উড়িয়ে দেওয়া নয়, বরং ভয় লাগা সত্ত্বেও পরের স্টেপটা নেওয়া। আর একটা বড় চ্যালেঞ্জ আসে চারপাশের মানুষের কাছ থেকে, বিশেষ করে নেগেটিভ কমেন্টস। কেউ নতুন কিছু চেষ্টা করলেই অনেকে বলতে শুরু করে, এসব করে কি হবে, তোর দ্বারা হবে না। এই কথাগুলো কি সাংঘাতিকভাবে আত্মবিশ্বাস কমিয়ে দেয়? এটা তো খুবই কমন একটা ব্যাপার। ইয়াকশা এই বিষয়ে একটা মজার কথা বলেছেন। উনি বলছেন, যারা এই ধরনের নেগেটিভ কথা বলে তারা আসলে বেশিরভাগ সময় নিজেদের ভেতরের ভয়, নিজেদের সীমাবদ্ধতা বা এমনকি ঈর্ষা থেকেও বলে। এটা তাদের নিজেদের ব্যর্থতা বা চেষ্টা না করার একটা রিফ্লেকশন। মানে যখন কেউ বলে পারবি না, সে আসলে নিজের কথাই বলছে। অনেকটা সেরকমই। ইয়াকশা মনে করেন সে হয়তো নিজে পারেনি বা সাহস করেনি, তাই সে ভাবছে অন্যরাও পারবে না। তাহলে প্রশ্ন হল, নিজের ভেতরের যে ডাকটা আর বাইরের এই সব নানা মুনির নানা মত, এর মধ্যে আমি বুঝব কি করে কোনটা ঠিক, কোনটা শুনে চলব? ইয়াকশা বলছেন, নিজের ভেতরের কণ্ঠস্বরটা সাধারণত শান্ত হয়, স্থির হয় আর উৎসাহ দেয়, এমনকি কঠিন সময়েও একটা পথ দেখানোর চেষ্টা করে। অন্যদিকে বাইরের সমালোচনা বা ভয় দেখানোর কথাগুলো প্রায়শই যুক্তিহীন হয়, ছড়ানো ছিটানো থাকে, আর আমাদের ছোট করে দেওয়ার একটা প্রবণতা থাকে সেগুলোতে। উনি নিজের অনুভূতি বা গাট ফিলিংকে গুরুত্ব দিতে বলেছেন। গাট ফিলিং? হ্যাঁ, যে কাজটা করার কথা ভাবলে ভেতরে একটা হালকা আনন্দ বা উত্তেজনা হয়, সেটাই সাধারণত ঠিক পথের ইঙ্গিত। আর যখন বাইরের কথায় মনে দ্বিধা আসে, তখন নিজেকে প্রশ্ন করা ভালো, এই কথাটা কে বলছে, তার নিজের জীবনে সে কতটা সফল বা খুশি, এই বিচারটা জরুরি। নিজের লক্ষ্যের প্রতি যদি নিজের ধারণাটা পরিষ্কার থাকে আর বিশ্বাসটা দৃঢ় হয়, তাহলে বাইরের আওয়াজগুলো আস্তে আস্তে ফিকে হয়ে আসে। এই পুরো জার্নিটাতে মানে আত্মবিশ্বাস তৈরি করা, ভয়কে সামলানো, ছোট ছোট পদক্ষেপে এগোনো, এই সব কিছুতেই তো একটা জিনিস খুব জরুরি লাগছে, সেটা হলো ধৈর্য আর অভ্যাসের শক্তি, তাই না? একদম ঠিক ধরেছেন। ইয়াকশা অভ্যাসের শক্তিকে প্রায় ম্যাজিকের মতো বলেছেন। কিন্তু এটা কোনো আধিভৌতিক জাদু নয়, খুবই বাস্তব একটা প্রক্রিয়া। উনি বলছেন, বড় পরিবর্তন কিন্তু একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলো চক্রবৃদ্ধি সুদের মতো জমা হতে থাকে। চক্রবৃদ্ধি সুদের মতো? বাহ,
হ্যাঁ, যেমন প্রতিদিন নিয়ম করে যদি ১ ঘন্টা কোনো নতুন স্কিল শেখার পেছনে দেওয়া যায়, ১ বছর পর সেই বিষয়ে যে জ্ঞান বা দক্ষতা তৈরি হবে সেটা ভাবা যায় না। প্রতিদিন অল্প একটু ব্যায়াম করার অভ্যাসটাই কিন্তু লম্বা সময়ে একটা সুস্থ, শক্তিশালী শরীর তৈরি করে। অভ্যাসগুলো হলো আত্মবিশ্বাস তৈরির একটা ইটের মতো। ইট। হ্যাঁ, প্রত্যেকবার যখন আমরা একটা ছোট ভালো অভ্যাস সফলভাবে করি, সেটা আমাদের ব্রেনকে সিগন্যাল পাঠায়, আমি ডিসিপ্লিনড হতে পারি, আমি কন্ট্রোল রাখতে পারি। এই আলোচনাটা শুনতে শুনতে মনে হচ্ছে সবকিছুই আসলে শুরু করার ওপর নির্ভর করছে, ওই প্রথম পদক্ষেপটা নেওয়ার উপর। কিন্তু আমরা অনেকেই তো ওই শুরুটাই করতে পারি না। কাল থেকে করব, আরেকটু রেডি হয়ে নিই, তারপর এই ভাবনাগুলো যে কিভাবে আমাদের আটকে দেয়। এটাই হয়তো সবচেয়ে বড় ফাঁদ। ইয়াকশা বলছেন, ওই পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করাটা আসলে এক ধরনের ভয় বা সবকিছু নিখুঁত করে শুরু করার একটা অবাস্তব আকাঙ্ক্ষা। কিন্তু বাস্তব হলো, কোনো কাজ শুরু করার জন্য পরিস্থিতি কখনই 100% পারফেক্ট থাকে না। ওই কাল করব ভাবনাটা আমাদের এখনকার মুহূর্তের শক্তিটাকে নষ্ট করে দেয়। কাজ শুরু করার সেরা সময় আসলে সব সময় আজ, এখন। বইতেতে রাহুল নামের একটা ছেলের উদাহরণ আছে না? গ্রামের ছেলে, পড়াশোনায় ভালো নয়, সবাই হাসাহাসি করত, কিন্তু তার নিজের ওপর বিশ্বাস ছিল সে ব্যবসায় ভালো করবে। হ্যাঁ, এবং দেখুন, রাহুল কিন্তু সবার নেগেটিভ কথা শুনে দমে যায়নি। সে খুব ছোট করে শুরু করেছিল, জিনিসপত্র বিক্রি করা। হয়তো শুরুতে লাভ হয়নি, অনেক সমস্যা এসেছে, কিন্তু সে লেগেছিল, কাজটা ছাড়েনি। ধীরে ধীরে সে অভিজ্ঞতা জমিয়েছে, ব্যবসার প্যাচ বুঝেছে, টাকা জমিয়েছে। কয়েক বছর পর দেখা গেল তার সেই ছোট ব্যবসাই বেশ বড় হয়ে গেছে। এই গল্পটা ইয়াকশা ব্যবহার করেছেন এটা বোঝাতে যে শুরুটা যত ছোটই হোক না কেন, যদি লেগে থাকা যায় আর নিজের ওপর বিশ্বাস রাখা যায়, তাহলে সাফল্য আসে। রিসোর্স নেই, সাপোর্ট নেই, এগুলো আসলে অজুহাত। তাহলে কি ক্যাটি ইয়াকশা এটাই বলতে চাইছেন যে আমরা সবাই নিজের জীবনের গল্পের লেখক? কলমটা আমাদের হাতে আছে, চাইলে আমরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারি। অনেকটা তাই। উনি এই জীবনের লেখক হওয়ার আইডিয়াটাকে খুব গুরুত্ব দেন। ভাবুন, যদি আমরা জেনে বুঝে নিজের জীবনের সিদ্ধান্তগুলো না নিই, নিজের লক্ষ্য ঠিক না করি, তাহলে কি হবে? তখন পরিস্থিতি বা অন্য মানুষের ইচ্ছা অনিচ্ছা আমাদের জীবনটাকে চালাবে। তখন আমরা পরিস্থিতির শিকার হয়ে যাব, লেখক থাকব না। ইয়াকশা মনে করিয়ে দিচ্ছেন, সময় কিন্তু চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত একটা সুযোগ। হয় আমরা কলম তুলে নিজের গল্প লিখব, না হলে অন্য কেউ বা পরিস্থিতি সেই গল্পটা আমাদের জন্য লিখে দেবে। বিষয়টা আসলেই ভাবার মতো। যদি আজ থেকে কেউ তার লক্ষ্যের দিকে ওই ছোট ছোট স্টেপ নেওয়া শুরু করে, তাহলে 1 বছর পর সে কোথায় থাকতে পারে? হয়তো একটা নতুন ভাষা শিখে ফেলতে পারে, বা একটা অনলাইন ব্যবসা শুরুটা করে ফেলতে পারে, কিংবা স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো জায়গায় থাকতে পারে। ঠিক। আর যদি কিছুই শুরু না করা হয়, যদি ওই কাল করব ভাবনাতেই আটকে থাকা হয়, তাহলে 1 বছর পর ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে যেখানে আজ আছি, কোনো পরিবর্তন আসবে না। ইয়াকশা বলছেন, চয়েসটা পুরোপুরি আমাদের। আমরা কি অ্যাক্টিভলি নিজের ভবিষ্যৎ গড়ব, নাকি প্যাসিভলি একই জায়গায় থেকে যাব? তাহলে আজকের এই আলোচনার একদম শেষে এসে মূল নির্যাস হিসেবে আমরা কি বলতে পারি? কেটি ইয়াকশার ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট বইটার আসল বার্তাটা কি? মূল বার্তাটা খুবই পাওয়ারফুল আর আশাবাদী। যদি কোনো স্বপ্ন বা লক্ষ্যকে মন থেকে সত্যি সত্যি চাওয়া যায় আর তার জন্য কনসিস্টেন্টলি চেষ্টা করা যায়, তাহলে যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হচ্ছে সেটাও অ্যাচিভ করা সম্ভব। আসল চাবিকাঠিটা বাইরে কোথাও নেই, আমাদের ভেতরেই আছে। সেটা হলো নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা আর ভয়কে জয় করে অ্যাকশন নেওয়ার সাহস। ইয়াকশা আমাদের ভেতরের ওই ঘুমিয়ে থাকা শক্তিটাকেই জাগিয়ে তুলতে চেয়েছেন। আর এই পুরো পথে চলার জন্য আমরা যদি বইটা থেকে পাওয়া 5টা মূল পয়েন্ট বা টিপস মনে রাখতে চাই, যেগুলো আমাদের সাহায্য করতে পারে। হ্যাঁ, অবশ্যই। সেগুলো হতে পারে: 1. ভয় লাগবেই, কিন্তু ভয়ের দ্বারা চালিত হবেন না। ভয়কে একটা সিগন্যাল হিসেবে দেখুন, স্টপ সাইন হিসেবে নয়। 2. অ্যাকশন নিন, কাজ শুরু করুন, তা যত ছোটই হোক না কেন। প্রতিদিন একটু একটু করে এগোন, কনসিস্টেন্সি আসল শক্তি। 3. নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন, আর সেই স্বপ্ন পূরণ করার যে ক্ষমতা আপনার মধ্যে আছে সেটাতেও বিশ্বাস রাখুন। এই বিশ্বাসটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। 4.
অন্যের নেগেটিভ কথাকে মনে নেবেন না। বুঝুন যে এটা প্রায়শই তাদের নিজেদের ভেতরের সমস্যার প্রতিফলন। নিজের ভেতরের কম্পাস বা ইন্টুইশনকে ফলো করুন। আর ৫, ধৈর্য ধরুন। ভালো কিছু তৈরি হতে সময় লাগে। প্রসেসটার উপর বিশ্বাস রাখুন, শুধু রেজাল্টের জন্য অপেক্ষা করবেন না। এই বিষয়গুলো মনে রাখলে আর কাজে লাগালে সত্যি হয়তো অনেক দূর যাওয়া যায়। একদম। বইটার আসল জোরটাই হলো আত্মবিশ্বাসের শক্তিকে চেনা আর সেটাকে কাজে লাগানোর উপায় শেখা। তাহলে এই আলোচনার শেষে একটা ছোট্ট ভাবনা সবার জন্য থাকল, বিশেষ করে যিনি আমাদের এই বইটি আলোচনার জন্য দিয়েছিলেন তার জন্যও। নিজের জীবনে সত্যি সত্যি কি চাই আমরা, সেই বড় স্বপ্ন বা লক্ষ্যের দিকে এগোনোর জন্য আজ এই মুহূর্তে সবচেয়ে ছোট কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে? এমন কোনো কাজ যেটা হয়তো অনেকদিন ধরে ভাবছি কিন্তু করছি না। এই প্রশ্নটা নিয়েই না হয় কিছুক্ষণ ভাবা যাক। কে জানে, হয়তো এই মুহূর্তের একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা খুব ছোট পদক্ষেপে ভবিষ্যতের বিরাট কোনো সাফল্যের শুরুটা করে দিতে পারে। নিজের জীবনের গল্প লেখার শুরুটা হোক আজ, এখনই। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।